আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও সামরিক তৎপরতা জোরদার হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে তেহরান ও ওমানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্র জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বা MOU এর শর্ত মেনে চলছে কিনা তার উপর। ইরান বলছে ওই সমঝোতা যুদ্ধের অবসানের ভিত্তি তৈরি করেছে এবং এর বাস্তবায়ন ছাড়া হরমুজে পূর্ণাঙ্গ নৌ চলাচল নিশ্চিত করা কঠিন। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটিতে অন্তত 11 জন নিহত হয়েছেন। এতে সীমান্ত এলাকায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল বলছে নিরাপত্তা হুমকি মোকাবেলায় তারা হামলা চালাচ্ছে। এদিকে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন আরব সাগরে পৌঁছেছে। এটি মধ্যপ্রাচ্যে থাকা USS আব্রাহাম লিঙ্কনের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। দীর্ঘ সময়ের অভিযান ও জাহাজে ক্রুদের কাজের পরিবেশ নিয়ে উদ্বেগের মধ্যেই এই পরিবর্তন আসছে। এদিকে ইরানের 3 বোমারু পাইলটকে আটক রাখার অভিযোগ অস্বীকার করেছে কাতার। ইরানের দাবি ছিল, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় দেশটিতে বিমান বিধ্বস্ত হওয়ার পর 3 পাইলটকে কাতার আটক করেছে। দোহা এ অভিযোগকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে কোনো ইরানি পাইলট তাদের হেফাজতে নেই। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে কূটনৈতিক আলোচনা, দক্ষিণ লেবানন ইসরায়েলি হামলা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি, এই 3টি বিষয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতি জেলার কাছে লিতানি নদীর উত্তরে অবস্থিত আলী আল তাহের রিজ সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় পরিণত হয়েছে। 2রা মার্চ থেকে নতুন করে শত্রুতা শুরু হওয়ার পর এই উঁচু এলাকাটি দুই পক্ষের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। আলী আল তাহের রিজের প্রধান গুরুত্ব এর ভৌগোলিক অবস্থান ও উচ্চতায়। এখান থেকে নাবাতিয়ে লিতানি অঞ্চলের বিস্তৃত এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব। ফলে যে পক্ষ এই রিজের নিয়ন্ত্রণে থাকবে তারা আশপাশের সড়ক, জনবসতি ও সামরিক গতিবিধির উপর নজরদারি এবং প্রয়োজনে আগুনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুবিধা পাবে। একই কৌশলগত উচ্চভূমি ব্যবহার অংশ হিসেবে কাজের ঐতিহাসিক বেওফোর্ট ক্যাসেলের সঙ্গেও আলী আল তাহেরের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুটি অবস্থান একসঙ্গে থাকলে নজরদারি ও সামরিক কভারেজ আরও কার্যকর হয়। ইসরায়েলের সঙ্গে এই এলাকার সামরিক সম্পর্ক নতুন নয়। 2000 সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে ইসরায়েল সেখানে অবস্থান বজায় রেখেছিল। পরে হিজবুল্লাহ এলাকাটিকে নিজেদের প্রতিরক্ষা অবকাঠামোর অংশ হিসেবে ব্যবহার করে। ইসরায়েল এখন আবার আলী আল তাহের রিজ, বেওফোর্ট ক্যাসেল ও আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নিতে আগ্রহী। ইসরায়েলের দাবি, রিজটির নিচে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও অস্ত্রের অবকাঠামো রয়েছে। তাই লেবাননের সেনাবাহিনীকে এলাকা নিরাপদ করা এবং হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করার জন্য কয়েকটি পাইলট জোন এর অংশ হিসেবেও এটি বিবেচনা করা হচ্ছে। তবে লেবানন ও হিজবুল্লাহর দৃষ্টিতে সেখানে ইসরায়েলি উপস্থিতি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন। তাদের মতে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথেও আলী আল তাহের একটি গুরুত্বপূর্ণ বাধা। ফলে এই ছোট পাহাড়ি রিজটি এখন শুধু একটি সামরিক অবস্থান নয়, বরং লেবাননের সার্বভৌমত্ব, ইসরায়েলি নিরাপত্তা ও দক্ষিণ লেবাননের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে বৃহত্তর সংঘাতের প্রতীক হয়ে উঠেছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধ মার্কিন নৌবাহিনীর উপর বাড়তি চাপ তৈরি করছে। এর প্রভাব এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা USS আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হতে USS জর্জ ওয়াশিংটন প্রশান্ত মহাসাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। ফলে সাময়িকভাবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোনো মার্কিন বিমানবাহী রণতরী না থাকার পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে এই শূন্যতা চীনের জন্য কৌশলগত ও মনস্তাত্ত্বিক সুযোগ তৈরি করতে পারে। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতিকে নিজেদের উত্থানের বাধা হিসেবে দেখে। সাম্প্রতিক সময়ে চীন ইন্দোনেশিয়ার সঙ্গে নৌমহড়া চালিয়েছে এবং
জাপান ও ফিলিপাইনের সঙ্গে সামরিক উত্তেজনাও বাড়িয়েছে। দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলের কাছে চীন সামরিক মহড়া এবং জাপানের ওকিনোটোরির কাছে লাইভ ফায়ার অনুশীলনও উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো মার্কিন ক্যারিয়ার না থাকায় চীন হয়তো এই অঞ্চলের দেশগুলোকে বোঝাতে চাইবে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যস্ত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা আগের মতো নেই। তবে যুক্তরাষ্ট্র মিত্রদের আশ্বস্ত করতে সক্রিয় রয়েছে। মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডার প্রধান অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্রাডলি ফিলিপাইনে গিয়ে যৌথ সামরিক মহড়া বাড়ানোর আশ্বাস দিয়েছেন এবং জাপান সফরেরও কথা রয়েছে। এদিকে আব্রাহাম লিঙ্কন টানা 240 দিনের বেশি সমুদ্রে রয়েছে, যা দীর্ঘমেয়াদী মোতায়েনের রেকর্ড। জাহাজটির ক্রুদের মানসিক স্বাস্থ্য ও সরবরাহ পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড প্রায় 11 মাস মোতায়েন থাকার পর দেশে ফিরেছে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ যত দীর্ঘ হবে ততই মার্কিন নৌবাহিনীর উপর চাপ বাড়বে এবং একই সঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। হামাসের রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া শনিবার সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। হামাসের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গাজা পরিস্থিতি ও যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনাই হবে সফরের মূল উদ্দেশ্য। হামাসের নেতৃত্ব গ্রহণের পর এটি আল-হাইয়ার প্রথম মিশর সফর। রোববার সকালে তিনি মিশরের গোয়েন্দা প্রধান হাসানুর রাশাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জারেড কুশনার আগামী সপ্তাহে ইসরায়েল ও মিশর সফর করবেন। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নের পথে থাকা মতপার্থক্য দূর করাই তার সফরের লক্ষ্য। তার সঙ্গে থাকবেন গাজার জন্য ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিসের উচ্চ প্রতিনিধি নিকোলাই মলাদেনভ। এর আগে মলাদেনভ 15 দফায় একটি পরিকল্পনা প্রকাশ করেন। এতে হামাস নতুন একটি ফিলিস্তিনি শাসন গোষ্ঠীর কাছে অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। পরবর্তী সময়ে মলাদেনভ অবস্থান পরিবর্তন করে জানান, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে না। পরিকল্পনার প্রাথমিক খসড়ায় গাজার বড় অংশ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু নেতানিয়াহু কোনো সেনা প্রত্যাহারে সম্মতি না দেওয়ার পাশাপাশি হামাস অস্ত্র ত্যাগ করবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তিনি হামাসকে অস্ত্র ধ্বংসের বিষয়টি যাচাইযোগ্যভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যদিকে হামাস বলেছে তারা চুক্তির শর্ত মেনে চলছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জানিয়েছেন, নেতানিয়াহু ও তার সরকারকে পরিকল্পনা মেনে চলতে বাধ্য করতে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের অপেক্ষায় রয়েছে তারা। কুশনার ও মলাদেনভের আসন্ন সফর গাজা যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে নতুন কোনো অগ্রগতি আনতে পারে কিনা এখন সেটিই দেখার বিষয়। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর MQ-9 রিপার ড্রোনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে $1.3 বিলিয়ন বেশি মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস বা নষ্ট হয়েছে। এতে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের হাতে থাকা এই ড্রোনগুলোর প্রায় 25% হারিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করলেও বাস্তবে দেশটির বিমান প্রতিরক্ষা এখনও কার্যকর রয়েছে। মে মাসে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে মার্কিন MQ-9 রিপার বহরের প্রায় 20% ক্ষতির কথা বলা হয়েছিল। নতুন হিসেবে সেই ক্ষতির পরিমাণ আরও বেশি। একটি MQ-9 রিপারের মূল্য প্রায় $3 কোটি থেকে $5 কোটি। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলায় ব্যবহৃত এই ড্রোন হেলফায়ার মিসাইল ও JDAM গাইডেড বম্ব বহন করতে পারে। তবে তুলনামূলক ধীর গতিতে ও নিচু উচ্চতায় উড্ডয়ন করায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এটি সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ইয়েমেন ও ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এসব ড্রোনের জন্য হুমকি তৈরি করছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও এর আশপাশে MQ-9 ব্যবহার বেড়েছে। একই সময়ে টমাহক ক্রুজ মিসাইল এবং প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্রের মজুতেও চাপ তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে ট্রাম্প প্রশাসন অস্ত্রের ঘাটতির খবর অস্বীকার করেছে। যুদ্ধের ব্যয় ও অস্ত্রের মজুত পুনরায় পূরণ করতে প্রশাসন কংগ্রেসের কাছে $67 বিলিয়ন বেশি অতিরিক্ত অর্থ চেয়েছে। এদিকে পেন্টাগন ধীরে ধীরে MQ-9 রিপার বাদ দিয়ে অপেক্ষাকৃত সস্তা এবং একসঙ্গে বহু ড্রোন পরিচালনায় সক্ষম নতুন প্রজন্মের সশস্ত্র ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার।